তো আমার রাজনীতির অভিজ্ঞতা খুবই তিক্ত, কারণ যেহেতু আমরা ছাত্র দলের রাজনীতি করি। রোমানি আসতে আমার 7 লাখ টাকার মতো খরচ হচ্ছে। 7-8 লাখ টাকা। আচ্ছা, 3.5 লাখ টাকাতে কিভাবে হচ্ছে যে আপনার লরি, হ্যাঁ, এটা গেমের মাধ্যমে আর কি, গেম করে থাকতে হয় প্রথমে। এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, তিক্ততা অভিজ্ঞতা। যেমন এই অভিজ্ঞতাটাই শুনতে চাই। মতো লাগছে, বলব যে আমি নিব, আমি আপনাকে নিব, নেওয়ার পর আমি সব ব্যবস্থা করে দেবো। সব ব্যবস্থা বলতে আপনি কি ব্যবস্থা করবেন? হ্যাঁ, পরে এই ব্যবস্থা বলতে উনি বলতেছে যে আমি তোমার সম্পূর্ণ করে দেব, তুমি আমাকে প্রথম 500 ইউরো দিবা, পরে 300 ইউরো দিবা। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে যে মোহাম্মদ সোহেল। সোহেল, মোহাম্মদ সোহেল। দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হচ্ছে যে ফেনী সোনাগাজীতে। ফেনী সোনাগাজী, সোনাগাজী থানা, ফেনী জেলা। আচ্ছা, তো এখানে কতদিন হলো? এখানে আমি আসছি আজকে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। তো এখানে আসার একটু এটা শুনি, ইতিহাসটা শুনি কিভাবে। অভিজ্ঞতা বলতে আমি দেশের রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি জড়িত দীর্ঘ 10 বছর। দীর্ঘ 10 বছর কি পদ ছিল? আমি রানিং ছাত্র দলের সভাপতি, সাবেক ফেনী জেলা ছাত্র দলের সদস্য, সাবেক সোনাগাজী থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, বর্তমান রানিং ছাত্র দলের সভাপতি। সভাপতি কোন? মহানন্দী ইউনিয়ন ছাত্র দলের। ছাত্র দলের, আচ্ছা। তো আমার রাজনীতির অভিজ্ঞতা খুবই তিক্ত, কারণ যেহেতু আমরা ছাত্র দলের রাজনীতি করি। যে কোনো প্রোগ্রাম আগে পরে যথেষ্ট পুলিশের হয়রানি। এটা শুধু আমার বেলা না, সবার বেলা। এটা আমাদের দেশে যতজন আছে সবার বেলা, শুধু ছাত্র দলের বিষয়টা এরকম না, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সবার বেলা। হয়তো আমাদের থেকে ওদের আরো বেশি, আবার কোনো কোনো সময় আমাদের বেশি নিপীড়িত হচ্ছে। যার কারণে যথেষ্ট মামলা টামলা থাকার কারণে আমার কিন্তু রানিং একটা বিজনেস ছিল, আমার ট্রান্সপোর্টের বিজনেস ছিল, আমার রড সিমেন্টের দোকান ছিল। আমি ছাত্র অবস্থায় ব্যবসা শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা, আমি দীর্ঘ অগ্রগতি করছিলাম, ভালোই অগ্রগতি করছি। ব্যবসা রাজনৈতিক কারণে আর এটা টিকে ওঠে নাই। ঠিক আছে, কয়টা মামলা এখন আছে? আমার 11-12টার মতো মামলা আছে। এখনো দেশে যাওয়ার ইচ্ছা নাই, তিক্ত অভিজ্ঞতা। এরপরে আমি চিন্তা নিলাম, নাই তো নিরাপত্তার কারণে। অবশ্যই নিরাপত্তা নাই। এরপরে সিদ্ধান্ত নিলাম যে বিদেশ চলে যাই, ইউরোপের দিকে। পরে রোমানিয়া আসছি। রোমানিয়া কিভাবে আসা? রোমানিয়াতে ডাইরেক্ট ভিসা নিয়ে আসছি। ভিসা নিয়ে, ওয়ার্ক ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে। ওয়ার্ক পারমিট। রোমানিয়া আসতে কেমন খরচ হচ্ছে? কেমন? রোমানিয়া আসতে আমার 7 লাখ টাকার মতো খরচ হচ্ছে। 7-8 লাখ টাকা। আচ্ছা, তারপরে ওইখান থেকে ইতালি আসতে। রোমানিয়ায় আসার পরে কি ওখানে কতদিন থাকা হয়েছে? ওইখানে আমি 1.5 মাস ছিলাম। 1.5 মাস। ওইখানে কাজ নাই, ওইখানে আসলে ম্যান পাওয়ারের বিজনেসটা করে। আচ্ছা, ওইখানে বাঙালিরাই এটার সাথে জড়িত। এটাতে কোনো কাজ তেমন একটা হয় না, 80% লোকেরই কাজ নেই। আচ্ছা আচ্ছা, এটা কোনো মালিক নাই, কিছু নাই। আচ্ছা, জাস্ট শুধু এটা আনা, ওদের একটা বিজনেস। আচ্ছা, পরে ওইখানে আসার পরে 1.5 মাস ছিলাম। চিন্তা করলাম যে আর ওইখানে যেহেতু কাজটা হচ্ছে না, ইউরোপে মুভ করি। পরে ইতালির জন্য ট্রাই করতে আসলাম। কিভাবে? 3.5 লাখ টাকা দিয়ে। আচ্ছা, 3.5 লাখ টাকা দিয়ে কিভাবে? হচ্ছে যে আপনার লরি, হ্যাঁ, এটা গেমের মাধ্যমে আর কি, গেম করে থাকতে হয় প্রথমে। এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, তিক্ততা অভিজ্ঞতা। যেমন এই অভিজ্ঞতাটাই শুনতে চাই। মতো লাগছে আসার সময়। হ্যাঁ, কতদিন? 17 দিন। 17 দিন রোমানিয়া থেকে ইতালি আসতে? হ্যাঁ, কিভাবে? কারণটা হচ্ছে যে যখন আমি রোমানিয়া থেকে ইতালি আসি, আপনার তখন হাঙ্গেরি অস্ট্রিয়া মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। আচ্ছা, এটা নিয়ে ওরা বর্ডারটা হাট করে বলছে। তো আমরা গেম করে আটকেছিলাম প্রায় 10 দিনের উপর। পরে ওইখান থেকে প্রথম যখন আমরা গেম দিতে যাই, পরে গেম আর হয়নি। এখান থেকে আবার রাত্রে 1টার সময় আবার ব্যাক করি, আবার আসি। এরপর আবার 4 দিন পর আবার গেম শুরু। মানে বারবার রোমানিয়া আসতেছে, আবার যেতেছে। হ্যাঁ, তারপরে ওটা হচ্ছে একটা রোমানিয়া হাঙ্গেরি বর্ডারের পাশে একটা গেম করা আছে। ওটা ওদের একটা মাফিয়াদের সব। এটা শুধু বাঙালিরা জড়িত তা না, এটা ওয়ার্ল্ডের অনেকে জড়িত। তারপরে শত শত মানুষ, আমরা 84 জন আসছি। 84 জন এক লরিতে? 2 লরিতে। আচ্ছা, মাফিয়ার লোক। পরে আমরা আসার পরে আমাদেরকে অস্ট্রিয়া নামাইতে, অস্ট্রিয়াতে আমরা আসতে 2 দিন লাগছে। মানে রোমানিয়া থেকে অস্ট্রিয়া না, রোমানিয়া হয়ে হাঙ্গেরিতে একদিন স্টে করছিলাম গাড়ির ভিতর। পরে আপনার অস্ট্রিয়াতে আসছি পরের দিন রাত্রে। আসার পরে আমরা এই অস্ট্রিয়াতে নামা দেওয়ার পরে আমরা হাঁটি আপনার স্টেশনে গেছি। ওইখানে অস্ট্রিয়া পুলিশ অ্যারেস্ট করছে। করার পরে আমরা ওইখানে ছিলাম, ওনারা ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, নাম এন্ট্রি করছে। এরপর উনি যত প্রক্রিয়াটা শেষ করার পরে আমাদেরকে বলছে চলে যাও, সমস্যা নেই।
কোথায় যেতে বলছেন? বলছে মানে ওদের দেশটা ত্যাগ করার জন্য 48 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছিল যে আমাদের দেশে থাকলে তোদের কাজের বেলা কোনো নিরাপত্তা পাবি না, কাগজ পাবি না, তার সাথে কোনো ইত্যাদি ছিল। ওরাই উৎসাহিত করে যাওয়ার জন্য। এটা মূলত চায় না যে ওরা থাকুক। আচ্ছা, তো পরে আমরা ট্রেনে করে ইতালি আসি। ইতালি আসার পরে তো আপনার সত্যি বলতে এখানে আমাদের যথেষ্ট বাঙালি আছে, কিন্তু বাঙালি ভাইদের কমিউনিটি আছে, সবই আছে, কেউ কারো উপকার আসে না। এটা হচ্ছে একবারে সত্য একটা কথা। এটা হয়তো বা চিরন্তন সত্য, কেউ অস্বীকার করতে পারে। তারপরে কিভাবে এরপর আসার পরে তো এখানে কাজের সংকট, এরপর আপনার কাগজের সমস্যা, এরপর কুস্তুরায় এখানে হচ্ছে কি আপনার যখন আপনি আসবেন তখন আপনার অনেকগুলা লোকে আপনার সুবিধা ভোগ করার জন্য চাবে। এখানে শুরু বলতে আপনার এখানে বাঙালিরও আপনার মানে একটা লোক আসলে এটা থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে, কিভাবে ইউরো নেওয়া যায় এটাই। পরে ধরেন আপনার এখানে অনেকে আছে বাঙালিরা, আপনার আমাদের অনেক ভাই কাপ আছে যারা উকিলের মাধ্যমে কেসটা করায়। আচ্ছা, 800 ইউরো 500 ইউরো যার থেকে যেভাবে নিতে পারে, সর্বোচ্চ 800 ইউরো। তো সেক্ষেত্রে আমিও ওদের মতো কারো মতো আমি মানে প্রথমে আমি বেনিস কোস্তুরা দিয়ে যাই, যাওয়ার পরে ওনারা তখন এই আমাদের যে আজিলো করি ওইটা অফ ছিল। অফ থাকার পরে আপনার পরে আমি একটা কাপে গেছি, ওনার নামটা নিলাম না, উনি আবার এখানে শোনার জন্য সবাই চিনে ওনাকে। আচ্ছা, হ্যাঁ। তো পরে উনি আমাকে বললো যে আমরা এই কোস্তুরা থেকে আপনি এটা নিয়ে দেবো, আপনি এখানে ইয়ে করতে পারবেন, 800 ইউরো দিতে হবে। আচ্ছা, আমি আপনার 800 ইউরো দিব, আপনি কি করবেন আমার জন্য? বলবো যে আমি নিব, আমি আপনাকে নিব, নেওয়ার পর আমি সব ব্যবস্থা করে দেবো। সব ব্যবস্থা বলতে আপনি কি ব্যবস্থা করবেন? হ্যাঁ, পরে ব্যবস্থা বলতে উনি বলতেছে যে আমি তোমার সম্পূর্ণ করে দেব, তুমি আমাকে প্রথম 500 ইউরো দিবা, পরে 300 ইউরো দিবা। আমি বললাম 800 ইউরো। তো এখানে আপনার একটা বিষয় আছে, সেটা তার মানে এখানেও প্রায় 8 লাখ না 80,000 বা মেবি 1 লাখ। হ্যাঁ, 1 লাখ। এটা শুধু ওনাকে দিতে হবে, জাস্ট আমাকে কোস্তুরা নিবে, উনি দেখাই দিবে, আর ওনার কোনো কাজ নাই। এটা হচ্ছে যে সত্য কথা। এটা আমি তো পরে আমি চিন্তা করলাম যে আমি এই যুগের ছেলে, ওনাদের কথায় 800 ইউরো কেন দিব? তখন আমি প্রথম পর্যায়ে আসি, তখন আমার কাছে টাকা নাই। কারণ স্বাভাবিকত আমরা যারা আসি বাংলাদেশ থেকে, এটা চিরন্তন সত্য কথা যে সবাই একটু বিবস্ত হয়ে আসে, মানে এখানে কেউ স্বাবলম্বী ভাবে ঘরে টাকা নিয়ে তো আর আসে না। তো পরে আমি চিন্তা করলাম ঠিক আছে, তাহলে আমি আপনাকে দেবো, আপনি কোন কোস্তুরা নিবেন? তো আমাকে কোস্তুরার নামটা বলছিল গ্রোসিয়া, যে মনফাল্গুনে পরে। তো আমি ওই দিন রাত্রে চলে গেছি। আমি ওনাকে বলছি যে ঠিক আছে, আমার ভাই আসি আপনার সাথে কথা বলবে, আপাতত আমি যাই। ওরা আর আমার তো এখানে আত্মীয় স্বজন কেউ নেই। তারপরে আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে ওই দিনে আমার ফিঙ্গার রাখার পরে আমাকে একটা ডেট দেয়। তো ডেট দেওয়ার পর আমি একটা আশাবাদী ছিলাম যে ওরা ন্যূনতম যে প্রথমে যে সৌজন্য ওটা দেওয়ার কথা ওটা হয়তো দিয়ে দিবে। আলটিমেটলি ওরকম না বিষয়টা। আমরা যেভাবে দেশে চিন্তা করি যে এখানে আসলে সবকিছু ইজি হয়ে যাবে, বিষয়টা আসলে এটার ভিতর কোনোটাই সীমাবদ্ধ না। আচ্ছা, পরে আমার প্রথম 3 মাস পর আবার ডেট দিল, গেলাম। ওই ডেটের পর আবার 1 মাস পরে ডেট দিচ্ছে। আমি এই করে করে 11 বার গেছি কোস্তুরা। আরে বাবা, 11 বার। এরপর থানা কোস্তুরা মানে হচ্ছে ইতালি থানাকে বলা হয় কোস্তুরা। বুঝতে পারছি। এখানে একটা বাসার ঠিকানা অস্পিদিয়ালি, যেটা বলা হয় অস্পিদি। এই অস্পিদিটা বাঙালি, আবার বাঙালি আমাদের ধরেন এটা পয়জন, বিজনীয়, পয়জনটারে বিজনীয় বলা হয়। তো পয়জন যেহেতু ওই অস্পিদিটা 300 ইউরো করে বিক্রি করা হয় বাঙালিরা। আচ্ছা, শুধু ওর ঠিকানায় একটা সিটি যাবে। আচ্ছা আচ্ছা, এটা আবার আমাদের থেকে 300 ইউরো বিক্রি করে মলফালগুন থেকে, ন্যূনতম 300, এর উপরও আছে 700 450 ইউরো। এটা কিনা লাগে, এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, ধরুন 3 মাস 4 মাস 5 মাস। তারপরে ওটা কেনার পরে আপনার যখন এটা দিই, এটার একটা নির্দিষ্ট ডেট থাকে। আর কোস্তুরা তো শুধু আমরা একলা না, বাঙালি, তারপরে পাকিস্তানি, আরো অনেক, আর ওরাও হিমশিম খাচ্ছে। আস্তে আস্তে তো এটা অফ হয়ে গেছে আপাতত। তারপরে এই প্রক্রিয়াটা কতদিন? এই প্রক্রিয়াটা আমার গত শুক্রবারে, আজকে কয় তারিখ, গত শুক্রবারে আপনার শেষ হয়েছে। আমি এই গত শুক্রবারে, তার মানে এই 1 বছর ধরে প্রায় আমি 15 মাস পরে আপনার এই 6 মাসের সৌজন্যটা পেয়েছি। ও, তার মানে এতদিন ধরে এই বিড়ম্বনা চলছে। বিড়ম্বনা মানে এটা যে কি পরিমাণ বিড়ম্বনা আমি আপনাকে কখনোই প্রকাশ করতে পারবো না। এটা হচ্ছে মানে সত্য। মানে এটা কি মানে মানসিক কষ্ট নাকি মানসিক, আর্থিক, আপনার যাতায়াত সবই কষ্ট। আপনি একটা জায়গায় কাজ করবেন, পদে টাকা, পদে তো টাকা আছে, আর এখানে তো ধরেন ইউরো চলে। বাংলা টাকা কনভার্ট করলে আপনার একবার যাইতে আপনার ধরে 30-40 হাজার টাকা খরচ।
আপনার একটা কাগজ কিনা লাগে, ওদের কাছে যাওয়া লাগে, ওদের ফান্ডামেন্ট, ওদের ওই ফান্ডামেন্ট যাওয়া লাগে। আলটিমেটলি আমরা যেটা দেশ থেকে ইউটিউবাররা যেরকম প্রকাশ করে এটার সাথে কোনো মিলে নাই, তাই না? না, এখানে তারপরে আসার পরে আপনার এটা তো গেল একটা বিষয়, এরপরে এখানে কাজের যথেষ্ট সংকট। আচ্ছা আচ্ছা, এটা বেনিস বলেন আর যেখানে বলেন, যাদের আত্মীয় স্বজন আছে তারা হয়তো বা ভালো আছে আলটিমেটলি, আর নাহলে অধিকাংশ লোকই আপনি ম্যাচে দেখেন, আপনি তো আজকে কয়দিন ছিলেন, যথেষ্ট লোক আছে। তারপরেও এত কষ্টের পরেও কি মানে দেশে ফেরার তো উপায় নেই? দেশে ফেরার তো উপায় নাই, তাছাড়া আপাতত আলহামদুলিল্লাহ এখানেই ভালো আছি। কেন? কারণ আমার দেশের সাথে এই দেশের সবকিছু মানে বিপরীতমুখী সব। আমার দেশের জীবনে নিরাপত্তা নেই, যারা বিএনপি করে তাদের কোনো নিরাপত্তাই নেই। শুধু আমার বেলা না, আমি একজন আমি আমাদের যারা নেতৃবৃন্দ আছে, আমরা তো দীর্ঘদিন রাজনীতি করছি, কখনোই সরকার দল পাই না, বিরোধী দল থাকা অবস্থায় রাজনীতি করছি। এই রাজনীতি করতে যাই বড় ভাই ছোট ভাই অনেককে হারাইছি। আচ্ছা, আমরা যখন ফেনীতে প্রোগ্রাম করতাম তখন পুলিশ আমাদের সামনাসামনি গুলি করত। এমনও হয়েছে যে আমাদের এই মানে একবারে সরাসরি আমাদেরকে গুলি করতেছে। এটা আরেক কষ্ট। আমরা আমাদের যারা বিএনপি ছাত্রদল যুবদল বাইরে আছে তারা অনেক কষ্ট করতেছে, তারা একবারে শেষ। আমরা হয়তো এখানে আসি হয়তো বা ভালো আছি, আলটিমেটলি তাদের জন্য আমাদের খুব খারাপ লাগে। এটা হচ্ছে ছিল দর্শক, আমরা এই দলটাকে অনেক ভালোবাসি। আমি কখনোই ব্যক্তিগতভাবে বিদেশ আসার জন্য চাইনি, একমাত্র এই রাজনীতির কারণে আমার ফ্যামিলিও শেষ, আমিও শেষ, সব শেষ। ঠিক আছে ভাই, ধন্যবাদ।